এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবং আমি রয়েছি 644 নম্বর স্টল কংগ্রেস বার্তা স্টলে। এবং এখানে আমি পেয়ে গেছি অনেক কংগ্রেস কর্মী, কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস নেতা নেত্রীকে। তাদের সঙ্গে একটু তাদেরকে পাকড়াও করে তাদের সঙ্গে আড্ডা মারার চেষ্টা করব। তাহলে আসুন সবাই ভেতরে দেখে নিই। প্রথমে আলাপ করিয়ে দেবো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ। প্রদীপদা রয়েছেন। আমাদের প্রবীণ কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা অমিতাভ সিংহ, অমিতাভদা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুজিত দে এবং মহিলা কংগ্রেসের নেত্রী সুতপা মিত্র। সবাইকেই ওয়েলকাম। এবং পেছনেও আমাদের একজন রয়েছে ঝুমঝুম বর্ষা। যা বল একটু মাইকে বলবেন, তাহলে ওখানে শোনা যাবে। আমাদের রয়েছে ঝুমঝুম বর্ষাই, উনি আমাদের প্রবীণ মহিলা কংগ্রেসের রয়েছেন। আর রয়েছে ঝুমা ব্যানার্জি, আমাদের কাউন্টারে বসে আছেন ঝুমা ব্যানার্জি। তো সকলেই রয়েছে। তো প্রথমেই অমিতাভদাকে দিয়ে একটু শুরু করব। আপনাকে যদি প্রথম প্রশ্ন করি যে বইমেলাতে তো আমাদের একটা আবেগ থাকেই, বাঙালির বইয়ের প্রতি এবং বইমেলার প্রতি। আপনি যদি একটু বইমেলার স্মৃতি কি, মানে প্রথম স্মৃতি বা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ কোনো স্মৃতির কথা যদি একটু বলেন আপনাকে দাদা। দেখুন, স্মৃতি বলতে আমি জীবনে প্রথম বইমেলা যতটুকু মনে পড়ে আমার 1976 সালে কলকাতায় যখন পড়তে এলাম ফার্স্ট ইয়ারে, আমি 77 সাল থেকে নিয়মিত বইমেলাতে এসেছি। তার মানে আমি 45টা বইমেলা বোধহয় এই পর্যন্ত আসতে পেরেছি। আর কংগ্রেস বার্তার একজন, আমি যেহেতু এক্সিকিউটিভ এডিটার, কংগ্রেস বার্তার স্টল আমাদের মোটামুটিভাবে বছর 15-20 আগে থেকে আরম্ভ হয়। তো তারপর থেকে আমাদের প্রায় নিয়মিত এই কংগ্রেস বার্তার স্টল দিই। বইমেলার অনেক স্মৃতি আছে। আমার মনে আছে ময়দানে যখন বইমেলা হতো প্রচণ্ড ধুলো, খুব কষ্ট হতো ওই ধুলোয়, এবং বিশাল সেই এরিয়া আমরা শেষ করতে পারতাম না একদিনে। আমরা একাধিক দিন এবং ফাঁকা দিনে আমরা দুপুর চলে এসে আমরা দেখতে পারতাম। এবং সেখানে বই মেলা হতো একটা। বই মেলা মানে অনেক কম খরচায়। আমি মনে আছে সমরেশ মজুমদারের দৌড় কিনেছিলাম 2 টাকায়, রবিশঙ্করের আত্মজীবনীকে কিনেছিলাম 25 টাকায়, রাগ অনুরাগ। মানে অনেক আগেকার কথা, 70-80 দশকের প্রথমে। পরবর্তীকালে ময়দানে পুড়ে যায়, তারপরে মিলন মেলাতে হয়, একবার সল্টলেক স্টেডিয়ামে হয়, এবং তারপরে পাকাপাকিভাবে বইমেলা প্রাঙ্গণ এসে আমি যেখানে থাকি সেই বিধাননগরের করুণাময়ীতে এসে আশ্রয় নিয়েছে। মেলার মাঠটা সেই তুলনায় এত বড় নয় যেটা আমাদের ময়দানে ছিল, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি হওয়াতে খুব কম্প্যাক্টভাবে আমরা এখানে নিয়মিত আসতে পারি এবং আমারও সুবিধে হয়েছে। এবং আমাদের কংগ্রেস বার্তায় যে স্টলটা হয়, যে কোনো রাজনৈতিক দলের স্টলকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এখানে যে ধরনের বইয়ের সম্ভার, স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে বিপ্লবী আন্দোলন করে এমনকি আমাদের বিরোধী যারা ছিলেন তাদের বইও আমাদের স্থান পেয়েছে। ভাবতে পারবেন রতন খাসবিশের আমরা যেমন বামপন্থার উপরে বই রেখেছি, ঠিক একই রকম আমরা আরএসএসের উপরে বইও আমাদের কাছে আছে। আমাদের এখানে ইতিহাসের সত্যি মিথ্যে আমরা এখান থেকে পাবলিশ করেছিলাম গতবারে। এবং বইমেলার যে কোনো স্টলে সব থেকে বেশি বই বিক্রির মধ্যে সেটা হয়েছিল আমাদের শান্তনু দত্ত চৌধুরীর এই বইটা, যেখানে বিজেপির মিথ্যে প্রচার সারা ভারতবর্ষ জুড়ে যে হয়ে চলেছে তার বিরুদ্ধে এটাকে আপনারা অস্ত্র বলে বলতে পারেন। আমরা ইতিহাস ওখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং একই সাথে আমাদের মিথ্যার জাল ছিন্ন করো আমরা পুরনো পাবলিকেশন, এবং এবারে পঞ্চবান আমাদের দেশের 5টি প্রধান ইস্যু নিয়ে, বিজেপির আমলের 5টি দুর্বল জায়গা নিয়ে আমরা সেখানে বিশিষ্ট মানুষদের তাদের বক্তব্য স্থান দিয়েছি। এটা পড়লে যে কোনো কংগ্রেস কর্মী আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য, তর্ক করার জন্য নিজেদের অনেক পয়েন্ট পেয়ে যাবে। তো আমরা মনে করি কংগ্রেস বার্তা স্টল এবারে মহাত্মা গান্ধী যেমন আছেন, জওহরলাল নেহরু যেমন আছেন, তেমনি প্রায় নেতাজি যেমন আছেন, সব জায়গার একটা মিলন ক্ষেত্র হয়ে উঠবে। বিশেষ করে স্বাধীনতা আন্দোলন এবং ভারতবর্ষকে যারা গড়েছে, আম্বেদকর থেকে আরম্ভ করে সবাই, তারা লেখনীর মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে কংগ্রেস কর্মী, কংগ্রেস চিন্তাধারার মানুষ এবং সাধারণ মানুষ, দয়া করে বই কিনতে হবে না, আমাদের স্টলে ঘুরে বাকি যেসব দলীয়
স্টলগুলি আছে তাদের সাথে আমাদের পার্থক্য, আমাদের ঐতিহাসিক পার্থক্য, আমাদের পেডিগ্রির পার্থক্যটা বুঝতে পারবেন। এটাই আমি আপনাদের কাছে আহ্বান করছি। আপনি ইতিহাসের সত্যি মিথ্যের কথা বললেন, আমি একটু দাদাকে যদি প্রশ্ন করি যে ইতিহাসের সত্যি মিথ্যে, এই সত্যি বা মিথ্যে এই রকম একটা বই আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? গত বছর এই বইটা বেরোনোর সময় আমরা এই বইটা নিঃশেষিত হয়ে গেছিল এই কলকাতা বইমেলায়। গত বছর ছিল 46তম বইমেলা। আজকের দিনে দাঁড়িয়ে আরএসএস এবং বিজেপি যে সুপরিকল্পিতভাবে মিথ্যাচার, পুরো ইতিহাসটাকেই ইতিহাস বই পুরো ইতিহাসটাকেই তারা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তা সেই কারণে ইতিহাসের সত্য মিথ্যা, শান্তনু দত্ত চৌধুরী এই বইটা যখন গেল বছর বার করার পর গেল বছর নিঃশেষিত হয়ে যায়। এই বছর উনি বই করেননি প্রথমে, আমরা অনেক ওনাকে অনুরোধ করার পর উনি আবার রিপ্রিন্ট করেছেন। তো যাই হোক, 47তম কলকাতা বইমেলায় এবার থিম কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। যদিও এটা কলকাতা বইমেলা, কিন্তু এটা এই কলকাতা বইমেলাটা অনুষ্ঠিত হয় উত্তর 24 পরগনা জেলার বিধাননগরের মধ্যে। এটা বলতে পারেন খানিকটা যথেষ্ট শ্লাঘারই বিষয়। আর 1976 সালে প্রথম বইমেলা শুরু হয়েছিল, তখন আমরা নিতান্তই শিশু, খুবই ছোট। আমি 1984 সালে প্রথম বইমেলায় যাই, তখন বইমেলায় টিকিট ছিল 50 পয়সা টিকিট। প্রথম আমি গেছি হাফ প্যান্ট পরে, তখন 50 পয়সা দিয়ে আমরা টিকিট কেটে গেছিলাম। তারপর প্রতি বছর বইমেলায় যেতাম। একটা নিমাই ভট্টাচার্য, সুচিত্রা ভট্টাচার্য, এদের সই নেওয়ার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বই কিনতাম যে ওনাদের একটা অটোগ্রাফ পাবো বলে। তারপরে 1997 সালে দেখা গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। হ্যাঁ, অনেক কিছু সেই অগ্নিকাণ্ডের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একজন মানুষ মারাও যান। তারপর থেকে বইমেলায়, তার আগে এত কড়াকড়ি ছিল না, অগ্নি নির্বাপন ব্যবস্থা এত ভালো ছিল না। তারপর থেকে কড়াকড়ি হয়। 2006-তে আবার একটু সমস্যা শুরু হলো, পরিবেশ নিয়ে সমস্যা শুরু হলো। পরিবেশবিদরা ময়দানে তারা আপত্তি জানালেন। প্রথমে সেই আপত্তি ধোপে না টিকলেও পরবর্তীকালে ওরা আদালতে যান এবং আদালতের থেকে ওনারা আদালত রুল জারি করে যাতে কলকাতা ময়দানে আর মেলা না করা যায়। পরবর্তীকালে 2007-এ সল্টলেক স্টেডিয়ামে হলো। সল্টলেক স্টেডিয়ামে 1 বছর হয়েছিল সম্ভবত, এক বছর না 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 সল্টলেক স্টেডিয়ামে 1 বছর হয়েছিল। তারপর 1 বছর হয়েছিল পার্ক সার্কাস ময়দানে। তারপরে মিলন মেলায় হয়। এই মানে মিলন মেলায় হচ্ছে 2010 থেকে 2017 অবধি মিলন মেলায় হয়েছিল। এই বছর রাহুল গান্ধীর ন্যায়যাত্রার উপর আমাদের এই কংগ্রেস বার্তার থিম 644 নম্বর আত্মবোধক, এবং আরএসএস বিজেপির মিথ্যাচারের উপর বিপুল সম্ভার রয়েছে দেশকে জানার, ভারতবর্ষকে জানার, স্বাধীনতা সংগ্রাম, হ্যাঁ, বিভিন্ন দেশাত্মবোধক, হ্যাঁ, এর উপর বিভিন্ন বইয়ের সম্ভার। আমি একটু দিদিকে প্রশ্ন করব যে কথাটা আমি সব বারবারই উঠছে, যে ন্যায়যাত্রা বলুন বা সংহতির কথা যেটা অমিতাভদাও বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব যে সংহতির এত প্রয়োজন হচ্ছে কেন আজকের দিনে? কেন সংহতির অভাবটা কোথায় বোধ করছেন আপনারা, যদি একটু বলেন। প্রথমে বলি যে আমি আমার অভিভাবকের সঙ্গে প্রথমে বইমেলাতে আসতাম ছোটোবেলায়। তখন আমার মা বাবা যারাই আসতো আমাদের সঙ্গে, বিপ্লবী কবি মানে রবীন্দ্রনাথ থেকে গান্ধীজি থেকে সবাইকে চেনাতেন এবং তাদের বইগুলো চেনাতেন যে এনারাই হচ্ছে আমাদের দেশের হিরো বলুন, আইডিয়াল বলুন, এদেরকে দেখেই বড় হতে হবে, তোমাকে এদের মতো হতে হবে, এদের পথ অনুসরণ করে চলতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে বড় হলাম, বইমেলার আকর্ষণ বাড়লো, বই দেখতে চিনলাম। তখন তো বইয়ের উপরের কভারগুলো এত সুন্দর হতো, ওটা দেখেই কিনতাম। তারপর আস্তে আস্তে পড়তে শিখলাম, তারপরে এগিয়ে যেতাম। আমার বাবা একজন কংগ্রেস কর্মী ছিলেন, তো বাবার আদর্শেই সবসময় চলতাম আর কি, যে দেশকে স্বাধীন করতে হবে, দেশের জন্য সবার জন্য একরকম,
মানে আমি আরএসএস যেমন ধর্মকে নিয়ে করছে, আগে কর্ম তারপরে ধর্ম, আগে ভাত তারপরে জাত, এটাই হচ্ছে মেন জিনিস। আমার বাবা আমাকে সবসময় এটাই বলতেন, মানুষের পেটে ভাত না থাকলে জাত নিয়ে কিছু হবে না। আমার বাড়িতে যে সবজি দিতে আছে হয়তো সে মুসলিম হতে পারে, কিন্তু সবজিটা আমি তার থেকে নিয়েই কিনি। এগুলো আমাদের পরিবারে এরকম শেখানো হতো। তো আস্তে আস্তে কংগ্রেসের সঙ্গে ইনভলভ হলাম। তো এখন আমি এই বইমেলাতে আগের বছরও আমি এসেছি, সারাক্ষণ ছিলাম। মানে থাকতে থাকতে এমন ইনভলভ হয়ে গেছে, এদেরকে ছাড়া মানে থাকতে পারি না। যেমন গান্ধীজিকে ছাড়া এখন আমি নয়, প্রতিটা মানুষের এখন গান্ধীজির প্রয়োজন হয়ে পড়েছে। এত হিংসা, এত মানে জাত ধর্মপাত এইসব, মানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি যখন, মানে হয়তো মারোয়ারি ছিল, হিন্দু ছিল, মুসলিম ছিল, সবাই আমরা বন্ধু ছিলাম। এখন দেখতে পাচ্ছি এ মুসলিম, এ হিন্দু, এ জাত, এ খ্রিস্টান, এ চার্চ, ওগুলো আমরা দেখে আসিনি। সেই জন্য সংহতির এখন প্রচুর প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্যই, কারণ সংহতি ছাড়া, সমাজ ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না, আমরা একাকিত্ব বোধ করব। সেই জন্য সংহতি, সেই জন্যই রাহুল গান্ধীকে সেই ন্যায় যাত্রা, সেই সংহতি, সেই জাতপাত ভুলে একসঙ্গে চলার যে মজা, যেই বন্ধুত্বপূর্ণ আবেগ, যেই সেটা রাহুল গান্ধী বুঝিয়ে দিল যে ভারতবর্ষের প্রতিটা মানুষের জাত দিয়ে চলবে না। প্রথমে ভাত, তারপরে বন্ধুত্ব, তারপরে কর্ম, এগুলোই হচ্ছে। ধর্ম তো সবার থাকে। প্রদীপদা, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যেটা আমি সবাইকে করছিলাম, যে তোমার বইমেলার মানে প্রথম বইমেলার স্মৃতি যদি একটু বলো। বইমেলায় আমরা প্রথম কবে এসেছি সেটা আমার মনে পড়ে না, কিন্তু আমি যখন ছাত্র পরিষদ করি সাউথ সিটি কলেজে, সেই সিটি কলেজে পড়ার সময় আমরা ছাত্র পরিষদে কতজন গ্যাং একসঙ্গে আমরা বইমেলাতে ঢুকতাম, বইমেলা প্রবেশ করতাম। সেটা হচ্ছে 88-89 সাল, এবং এই সময় বইমেলাটা হতো ময়দানের বইমেলা। সেই ময়দানের বইমেলা একটা অন্যরকম দৃশ্য ছিল, অন্যরকম আবেগ ছিল, যে কলকাতার আশেপাশের জেলা থেকে কলকাতায় আসাটা খুব সহজ। ধর্মতলায় বাসে আসতো, ট্রেনে আসতো, এবং অনেক মানুষের সমাগম হতো, প্রচুর মানুষ, মানে আমরা মানে পা রাখার জায়গা থাকতো না। আর প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল এই বইমেলাতে। তারপর দীর্ঘদিন ধরে বইমেলাটা কলকাতা বইমেলা বুক ফেয়ার চলতো, এবং পরবর্তীকালে বইমেলাকে কিছু পরিবেশবিদ আপত্তি করায় সেই বইমেলাটা উঠে চলে এসছে। প্রথমে এলো সল্টলেকের, এখন বিধাননগরে। তো আমি এসে আমরা দেখছি অনেকদিন ধরে অ্যাড দেখছি কলকাতা বইমেলা, কলকাতা বইমেলা। এখন অমিতাভদার বাড়ি সল্টলেকে, এখানে বিধাননগরে। তো অমিতাভদার দুয়ারে বইমেলা এসে গেছে, কিন্তু আমাদের বইমেলাটা আসতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের ফেস করতে হচ্ছে। আমরা হয়তো কষ্ট করে আসি, কিন্তু সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, যে কলকাতা বইমেলা হাওড়া থেকে চলে আসতো, বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে লোক চলে আসতো, সেই জিনিসটা মনে হচ্ছে আমার কোথাও একটা ব্যাঘাত ঘটেছে এই বিধাননগরে বইমেলাটা নিয়ে আসার ফলে। হ্যাঁ, কলকাতা নয়, এটা বিধাননগর, কিন্তু নাম হচ্ছে কলকাতা বইমেলা, কিন্তু মেলা হচ্ছে বিধাননগরে। কিন্তু এটাই আমাদের কাছে যে বহু মানুষের যে এখানে আসার পক্ষে অনেক অসুবিধা ফেস করতে হচ্ছে, বা কেউ বইমেলা আসাই ছেড়ে দিয়েছে এত দূর বলে। সুতরাং আমার মনে হয় যে এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক যে সবাইকে ইনভলভ করা যাচ্ছে না, সবাইকে নিয়ে আসা যাচ্ছে না বইমেলা প্রাঙ্গণে। আরও কিছু মানুষ আছে, বইপ্রেমী মানুষ আছে, যাদের বয়স হয়ে গেছে, তারা এত দূর আসতেও পারে না। সুতরাং আমাদের এইখানে একটা মনে হয় সরকারকে চিন্তাভাবনা করা উচিত এই বইমেলাটাকে কেন্দ্র করে। তুমি একটা কথা বললে, আমি মানে এখানে একটা আলোচনা হচ্ছিল ওই ন্যায়যাত্রা নিয়ে, একটু রাজনৈতিক প্রশ্ন করবোই তোমাকে। একটা কথা বলছে, আসামে যখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ঢোকে, তখন ওখানে প্রচণ্ডভাবে প্রতিহত করা হয়, মিছিল আটকানো হয়, এবং একটা মানে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই, কংগ্রেস কর্মীদের পক্ষ থেকেও দেখতে পাই, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি করা হয় যাতে এই মানে যাত্রাটা যেন যেতে না পারে। তো কিসের ভয়? তুমি কি মনে করো যে এই ন্যায়যাত্রা সাধারণ মানুষের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে বলে সরকারের তরফ থেকে ভয়? প্রথম কথা বলে রাখি, রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা, ভারত জোড়ো ন্যায়যাত্রা, মণিপুর টু মুম্বাই, এই যাত্রাকে বিজেপি প্রচণ্ড ভয় পেয়েছে।
22 তারিখ ছিল মোদির ফ্যাশন শো, রাম মন্দির উদ্বোধনের ব্যাপার ছিল এবং সেখানে সরকার ঘোষণা করেছেন যে যে পারবে 12টার সময় যে সামনে যে মন্দির থাকবে সে মন্দিরে গিয়ে পুজো দেবেন। অমিত শাহ মন্দিরে গিয়ে পুজো দিতে গেলেন, জেপি নাড্ডা পুজো দিতে গেলেন, নরেন্দ্র মোদীও রাম মন্দির উদ্বোধন করতে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলেন, কিন্তু রাহুল গান্ধী যখন আসামে যখন একটা মন্দিরে প্রবেশ করতে গেলেন, রাহুল গান্ধীকে ঢুকতে দেওয়া হবে না। আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করছি তোমাকে, মানে যেহেতু আমি ক্যামেরার পেছনে আছি, আমি জাস্ট তোমাকে বলছি যে পুজো দেবে মানুষ, মন্দিরে পুজো দেবে, কিন্তু মণিপুর জ্বলছে আমরা জানি কয়েক আমি মাস ধরে, আসছি। সেই মণিপুরে সরকার যায় না, সেখান থেকে রাহুল গান্ধী যাচ্ছে। আমি আসছি, ওই প্রসঙ্গটাই আসছি। আমি আগে যেটা আমি রাম মন্দির নিয়ে বলছিলাম, যে মন্দিরে পুজো দিতে রাহুল গান্ধী যাবে বলেছিল, সে রাহুল গান্ধীকে পুলিশ দিয়ে ব্যারিকেড করে আটকে রেখে দিলেন, রাস্তায় বসে রইলেন রাহুল গান্ধী মন্দিরে পুজো দিতে পারবেন না। ভাই, আমরা জিজ্ঞেস করতে পারি কেন? সরকার তো সবাইকে বলেছিল যে আপনারা কাছাকাছি জায়গায় মন্দিরে গিয়ে পুজো দেবেন। রাহুল গান্ধী যদি মন্দিরে গিয়ে পুজো দিতে যায় তো আপত্তিটা কোথায়? 1 নম্বর, গৌরব গগৈ যেতে পারে, কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ যেতে পারে, রাহুল গান্ধী কেন যেতে পারবে না? আমাদের প্রশ্ন এখানেই। রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাটাকে বিজেপি ভীষণ ভয় পেয়েছে। তাই তো আজকে যে সবথেকে করাপ্ট মুখ্যমন্ত্রী এখন দেশের মধ্যে, যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে সবথেকে বড় করাপ্ট মুখ্যমন্ত্রী, যে হেমন্ত বিশ্ব শর্মা তার লিটল বাহিনীকে দিয়ে রাহুল গান্ধীকে হ্যাকেল করছেন। রাহুল গান্ধীর যে পদযাত্রাকে হ্যাকেল করার চেষ্টা করেছে। রাহুল গান্ধী আমাদের পদযাত্রাকে বলেছিল গুয়াহাটিতে টাউন দিয়ে ঢুকতে দেবে না। আমরা সেই ধিক্কার জানাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মাকে। হেমন্ত বিশ্ব শর্মাকে তো সমালোচক, হেমন্ত বিশ্ব শর্মার সমালোচক, তার মুখে ছাই দিয়ে আসামের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন রাহুল গান্ধী ন্যায় যাত্রাকে। প্রচুর মানুষ বেরিয়ে এসছেন, রাহুল গান্ধীকে আশীর্বাদ করেছেন, রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছেন, হেঁটেছেন। আজকে আসামের মানুষ আজকে দেখে বিজেপি এবং বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়ে গেছে। সুতরাং এটা গেল একটা দিক, যে মণিপুর গত 6 মাস 7 মাস 8 মাস ধরে জ্বলছে। রাহুল গান্ধী মণিপুরে মানুষের কাছে পৌঁছে গেলেন। রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদী সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছতে পারলেন না। প্রথম কথা, ফেলিওর প্রধানমন্ত্রী, যে নরেন্দ্র মোদী সরকার তার মণিপুরে পৌঁছতে পারলেন না, মণিপুরের মানুষেরকে রেহাই দিতে পারলেন না, মণিপুরের মানুষকে স্বস্তি দিতে পারলেন না, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ফেলিওর, অমিত শাহ ঘুরেও তাকালেন না মণিপুরের দিকে। সুতরাং মণিপুর জ্বলল। মণিপুরের থানা থেকে অস্ত্র লুট হয়ে গেল, মণিপুরের মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি হলো। আজকে যে ছবিটা ভাইরাল হয়েছিল, যে 2-3জন মহিলাকে ন্যাকেট করে রাস্তায় ঘোরানো হচ্ছে, আজকে যদি ওই ছবিটা যদি বাইরে না আসতো, সাধারণ মানুষকে বোঝানোই যেত না যে মণিপুরের ঘটনা কি ঘটছে। মণিপুর অশান্ত, মণিপুর জ্বলছে, কিন্তু নরেন্দ্র মোদী নীরর মতো বাঁশি বাজাচ্ছে। সুতরাং রাহুল গান্ধী ফিল করেছেন, মণিপুরে গিয়ে পৌঁছেছেন, মানুষের পাশে গেছেন, মানুষের কাছে গেছেন। আজকে মণিপুরের সমস্ত ত্রাণ শিবিরে রাহুল গান্ধী পৌঁছে গেছেন। সেই পৌঁছে যাওয়ার পরে আবার সেই রাহুল গান্ধী মণিপুর থেকেই যাত্রা শুরু করেছেন। আজকে মণিপুরের মানুষ, মিজোরামের মানুষ, অরুণাচল প্রদেশের মানুষ, আসামের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে। আজকে সেই যাত্রা যখন আসাম থেকে আজকে পশ্চিমবাংলার কুচবিহার জেলা থেকে যখন আমাদের রাজ্যে প্রবেশ করলো, সেখানেও আমরা দেখলাম যে হেমন্ত বিশ্ব শর্মার যে পুনরাবৃত্তি, যে উনি আসামে হেমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলায়ও আছে একজন, তিনি একজন, তার কোচবিহার নাগরিক মঞ্চ করে রাহুল গান্ধীকে হ্যাকেল করার চেষ্টা করা হয়েছিল। তারা কারা? আমরা পুলিশের কাছে তদন্ত দাবি করছি। এই কোচবিহার নাগরিক মঞ্চ কে বা কারা গেছিল রাহুল গান্ধীকে হ্যাকেল করার জন্য? তাদেরকে চিহ্নিত করা হোক। কোথায় পুলিশ? আজকে ভারত ন্যায় যাত্রায় পুলিশ ছিল না। ভারত ন্যায় যাত্রায় আজকে সরকারের পক্ষ থেকে কোনো রকম তদারকি কেউ করেনি। রাহুল গান্ধী আজকে যে ভারতবর্ষের যে আগামী দিনের আগামী প্রজন্মের নেতা এবং আগামী ভারতবর্ষের আগামী প্রজন্মের আগামী ভবিষ্যৎ ভারতবর্ষের, সে রাহুল গান্ধী যখন পদযাত্রা করছেন, তখন সরকার কোথায় ছিল? সরকারের পুলিশ বাহিনী কোথায় ছিল? সরকারের ইন্টেলিজেন্স কোথায় ছিল যে কোচবিহার নাগরিক মঞ্চ নামে রাহুল গান্ধীকে হ্যাকেল করতে যায়? আজকে তারা কারা আমরা খবর পেয়েছি, তারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী।
সুতরাং রাহুল গান্ধীও এতে তিতিবিরক্ত হয়েছে। তাই আমরা বলছি যে এই যাত্রা পশ্চিমবাংলায় 5 দিন থাকবে। আগামীকাল এবং পরশু দিন 26 তারিখ এবং 27 তারিখ এই যাত্রা আমাদের ছুটি আছে। 28 তারিখ থেকে ফালাকাটা থেকে আবার আমাদের যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা আমাদের আবার শুরু হবে ফালাকাটা থেকে 28 তারিখ সকালবেলা। একটা শেষ প্রশ্ন তোমায় করবো, তুমি যেহেতু পশ্চিমবঙ্গের কথা বললে, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে জোট নিয়ে একটা ধোঁয়াশা ছিলই, এবং শেষ অবধি রাহুল গান্ধী যদিও বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের সাথে কথা চলছে, তৃণমূল কংগ্রেসের সাথে জোট নিয়ে এখনও ফাইনাল কিছু হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি বলেছেন। তিনি বলেছেন আমরা পশ্চিমবঙ্গে কোনো জোট করবো না। জোট নিয়ে তোমার কি বক্তব্য একটু যদি বলো। এখন জোট নিয়ে আমাদের বক্তব্য, আমাদের কংগ্রেসের নেত্রীর কংগ্রেসের সভাপতিকে আমরা জানিয়ে এসছেন আমাদের কংগ্রেসের নেতৃত্ব। আমরা বলে এসেছিলাম যে পশ্চিম বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকার, 100% দুর্নীতি। শিক্ষক দুর্নীতি করেছেন, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন, পুরো নিয়োগে দুর্নীতি করেছেন, সারদা চিটফান্ড নারদা কেলেঙ্কারি করেছেন, গরু পাচার এবং কয়লা পাচার থেকে শুরু করে নিয়ে সর্বশেষ সংযোজন হচ্ছে রেশন দুর্নীতি। গরিব মানুষের রেশন দুর্নীতি, 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি। প্রাক্তন রেশনমন্ত্রী জেলে আছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছে, বর্তমান বনমন্ত্রী। সুতরাং এই দুর্নীতিগ্রস্ত দলের সাথে যাতে কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস যাতে পশ্চিমবাংলায় জোট যাতে না করে, এটা আমাদের দাবি না, পশ্চিমবাংলার মানুষের দাবি। কংগ্রেস তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না করে, সেই দাবিটা আমরা কংগ্রেসের কাছে, সর্বভারতীয় নেতৃত্বের কাছে প্রতিষ্ঠিত আমরা জানিয়ে এসেছি। পাশাপাশি আমরা এও জানিয়েছিলাম যে বিজেপি একটা ভারতবর্ষের সবথেকে গণশত্রু রূপ ধারণ করেছে। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো, পিএসইউগুলো বিক্রি করেছে, মানিটাইজেশন পাইপলাইন নামে টাকা তুলেছে, বেসরকারি সরকারি সম্পত্তি বিক্রি করে দিয়ে। আজকে তারপর থেকে আজকে মেহেঙ্গাই চরম সীমায় পৌঁছে গেছে। আজকে আজকে ভারতবর্ষের 45 বছরের রেকর্ড ভেঙেছে বেকারত্ব। আজকে রাজ্যে রাজ্যে মানুষ, আজকে কাজ নেই, কর্ম নেই, রোজগার নেই। আজকে নরেন্দ্র মোদী সরকার নিজে আজকে বলছে যে 80 কোটি মানুষকে ফ্রিতে আনাজ দেবে। তার মানে মানুষের এমনভাবে আর্থিক অবস্থাটা ভেঙে পড়েছে, তাদের সরকারি 5 কেজি আনাজের উপরে মাসে নির্ভর করতে হচ্ছে। তাহলে দেশের অবস্থা করুণ অবস্থা, এটা স্বীকার করছেন নরেন্দ্র মোদী। তার জন্য 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। সুতরাং এই ভঙ্গুর এবং এই জনবিরোধী নরেন্দ্র মোদী সরকারকে অবিলম্বে তাড়াতে হবে 24 সালে, আমাদের 24 আসন্ন লোকসভা নির্বাচনে। তাই ভারতবর্ষের মানুষের জোট হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষের জোট হচ্ছে। যারা বিজেপির বন্ধুত্ব, যারা বিজেপিকে বিভিন্নভাবে সুবিধা করে দেয়, যারা গোয়াতে কংগ্রেসের সরকার গঠন করতে বাধা দিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, যারা মেঘালয়তে কংগ্রেসের সরকার করতে দেয়নি বিজেপিকে সুবিধা করে দিয়েছে, যারা ত্রিপুরাতে বাম কংগ্রেসকে সরকার করতে দেয়নি বিজেপিকে সুবিধা করে দিয়েছে, পার্লামেন্টে বিভিন্ন জনবিরোধী ইস্যুতে কংগ্রেসের পাশে যারা দাঁড়ায়নি, বিভিন্নভাবে এরা বয়কট করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, তাদের সঙ্গে জোট করলে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে যখন ঘোষণা করেছে একলা চলো, তো পশ্চিমবাংলার সাধারণ মানুষ খুব খুশি এবং পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীরা খুশি যে আমরা লড়াই করব, আমরা দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করব এবং সাম্প্রদায়িক বিজেপিকে, যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে, যারা দেশের মধ্যে মেরুকরণ করে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করে, যারা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে আমরা পরাস্ত করব আগামী লোকসভা নির্বাচনে। আপনারা দেখবেন। থ্যাংক ইউ দাদা।